Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. একটা প্রশ্ন নয়, এটাই হলো ই-কমার্সের মূল চালিকা শক্তি। ভাবুন তো একবার, ফ্যাক্টরিতে তৈরি হওয়া একটা পণ্য আর আমাদের বাড়ির মধ্যেকার এই লম্বা রাস্তাটা যদি প্রায় অদৃশ্য করে দেয়া যায়, তাহলে কি হতে পারে? আজকের পুরো আলোচনাটা কিন্তু এই দারুণ সম্ভাবনার উপরেই। বেশ, তাহলে চলুন এই যাত্রার একটু গভীরে ঢোকা যাক। এই নতুন ডিজিটাল পথের গুরুত্ব বুঝতে গেলে আমাদের প্রথমে পুরনো রাস্তাটা ভালো করে চিনতে হবে। মানে একটা জিনিস কেনার আগে সেটা ঠিক কোন কোন পথ ঘুরে আমাদের হাতে এসে পৌঁছায় সেটা জানাটা খুব জরুরি। ধরুন একটা ভালো ক্রিকেট ব্যাট কেনা হবে। ব্যাটটা প্রথমে কাশ্মীরের কোনো কারখানায় তৈরি হলো। সেখান থেকে একজন ডিস্ট্রিবিউটর হাজার হাজার ব্যাট কিনে দেশের বিভিন্ন রাজ্যের গুদামে পাঠালো। তারপর কলকাতার কোনো পাইকার বা হোলসেলার সেখান থেকে শখানেক ব্যাট কিনল। আর সবশেষে আমাদের পাড়ার স্পোর্টসের দোকানদার সেই পাইকারের থেকে 10টা ব্যাট কিনে তার দোকানে সাজিয়ে রাখল। দেখছেন তো, প্রত্যেকটা ধাপে ব্যাটের দাম একটু একটু করে বাড়ছে, আর উৎপাদক এবং আমাদের মধ্যে দূরত্বও কিন্তু বেড়েই চলেছে। এই যে মাঝের লোকগুলো, মানে ডিস্ট্রিবিউটর বা হোলসেলার, এদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটাকে বলা হয় ব্রেকিং বাল্ক। মানে তারা কারখানা থেকে একসাথে বিশাল পরিমাণে জিনিস কেনে আর ছোট ছোট দোকানদারদের প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে বিক্রি করে। কিন্তু এই পরিষেবা দেওয়ার জন্য তারা নিজেদের লাভের অংশ, গোডাউনের ভাড়া, যাতায়াতের খরচ, এই সব কিছুই পণ্যের দামের সাথে জুড়ে দেয়। এই প্রশ্নটা আমাদের ভাবনার কেন্দ্রে রাখতে হবে, কারণ এই লম্বা পথের প্রত্যেকটা মোড়েই কিন্তু পণ্যের গায়ে একটা করে নতুন দামের ট্যাগ লেগে যাচ্ছে। চলুন এবার দেখি এই ধাঁধার সমাধানটা কিভাবে এলো। যদি পুরনো রাস্তাটা একটা সমস্যা হয়, তাহলে এর সমাধানটা কোথায়? সমাধানটা লুকিয়ে আছে আমাদের চেনা জগতের বাইরে, এক নতুন ডিজিটাল দুনিয়ায়, যাকে আমরা বলি মার্কেট স্পেস। সুতরাং আসল মন্ত্রটা হলো এই শব্দটা, ডিসইন্টারমিডিয়েশন। শব্দটা শুনতে একটু কঠিন লাগলেও এর মানেটা কিন্তু খুব সহজ। ইন্টারমিডিয়ারি মানে মধ্যস্থতাকারী, আর ডিস মানে তাদের সরিয়ে দেওয়া। সোজা কথায়, ইন্টারনেট আর টেকনোলজি ব্যবহার করে উৎপাদক আর গ্রাহকের মাঝখান থেকে সমস্ত মধ্যস্থতাকারীদের সরিয়ে ফেলার প্রক্রিয়াই হল ডিসইন্টারমিডিয়েশন। আর এটাই ই-কমার্সের আসল ভিত্তি। পার্থক্যটা দিন আর রাতের মতো। মার্কেট প্লেস হল আমাদের পাশের গড়িয়াহাট বা নিউ মার্কেটের মতো বাজার, যার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, খোলার এবং বন্ধ হওয়ার সময় আছে। আর মার্কেট স্পেস হল ইন্টারনেট, যা বিশ্বব্যাপী, 24 ঘন্টা খোলা, আর যেখানে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা নেই। মনে করে দেখুন, আগে ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনের লম্বা লাইনে দাঁড়াতে হতো, আর এখন আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে টিকিট কাটা যায়। এটাই হলো মার্কেট প্লেস থেকে মার্কেট স্পেসে আসার সবচেয়ে বড় উদাহরণ। এই প্রশ্নটা আমাদের ভাবতে সাহায্য করে যে প্রযুক্তি শুধুমাত্র একটা টুল নয়, এটা ব্যবসা করার পুরো দর্শনটাকেই আসলে বদলে দিচ্ছে। শুধু থিওরি শুনে তো আর লাভ নেই, তাই না? চলুন একটা বাস্তব গল্প শোনা যাক। এমন একটা বিপ্লবের গল্প যা ফুলের মতো একটা সাধারণ জিনিসকে কেন্দ্র করে পুরো ব্যবসার নিয়মকানুনকেই বদলে দিয়েছে। চলুন ঘুরে আসি নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত ফুলের বাজার থেকে। একবার চোখ বন্ধ করে ভাবুন, পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাজার, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ডলারের ব্যবসা হয়। কিন্তু সেখানে অংশ নিতে হলে আপনাকে শারীরিকভাবে সেই বিশাল হল ঘরে উপস্থিত থাকতে হবে। এর মানে হল ভারত বা জাপানের কোনো ফুল ব্যবসায়ী চাইলেই সহজে এই বাজারে অংশ নিতে পারতেন না। ব্যবসাটা বিশাল, কিন্তু দরজাটা সবার জন্য খোলা ছিল না। আর ঠিক এখানেই এলো আসল টুইস্ট। নতুন টেলিফ্লাওয়ার অকশন বা টিএফএ সিস্টেমে ক্রেতাদের আর নেদারল্যান্ডসে উড়ে যেতে হয় না। তারা তাদের অফিসের কম্পিউটার স্ক্রিন থেকেই নিলামে অংশ নিতে পারে। পুরো লরি ভর্তি ফুল নিলাম ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার বদলে শুধু একটা নমুনা দেখানো হয়, আর বাকি তথ্য ডিজিটালভাবে শেয়ার করা হয়। এর ফলে মূল্য নির্ধারণ এবং ফুলের ফিজিক্যাল মুভমেন্ট, এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা হয়ে গেল, যা বাজারটাকে সারা পৃথিবীর জন্য খুলে দিল। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে।
তারা কিন্তু রাতারাতি সবকিছু বদলে দেয়নি। নিলামের জন্য তাদের সেই বিখ্যাত ডাচ ক্লক পদ্ধতিটাই রেখেছিল, যেখানে দাম বেশি থেকে শুরু হয়ে ধীরে ধীরে কমতে থাকে। এই পরিচিত পদ্ধতিটাকে ডিজিটাল করায় পুরনো ক্রেতারা সহজেই নতুন সিস্টেমটা গ্রহণ করতে পারল। এর সাথে যোগ হল উন্নত তথ্য ব্যবস্থা আর বিশ্বব্যাপী অংশগ্রহণের সুযোগ। পুরনো আর নতুনে কি দারুণ একটা মেলবন্ধন, তাই না? উত্তরটা হলো তথ্যকে ভৌতিক পণ্য থেকে আলাদা করে দেয়া। যখন ফুলের গুণমান বা দামের মতো তথ্যগুলো আলোর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, তখন ফুলগুলোকে আর ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার দরকার পড়ে না। এটাই ডিজিটাল মার্কেট স্পেসের আসল শক্তি। এত সব তো গেল বড় বড় ব্যবসার কথা, কিন্তু আপনার আমাদের মতো সাধারণ মানুষের এতে কি লাভ হলো? চলুন এবার সেই হিসাবটা মিলিয়ে নেওয়া যাক। এই সুবিধাগুলো মনে রাখা খুব সোজা। জাস্ট 3টে অক্ষর মনে রাখুন, PCR। না, এটা কোনো মেডিকেল টেস্ট নয়, এটা হলো ই-কমার্সের দেওয়া 3টি প্রধান সুবিধার সংক্ষিপ্ত রূপ। পি মানে প্রাইস বা মূল্য। যেহেতু মাঝখানের এতগুলো লোক নেই, তাই তাদের লাভের অংশটাও নেই, আর সেই কারণে অনলাইনে আমরা প্রায়ই সস্তায় জিনিস পাই। সি হল চয়েস বা পছন্দ। পাড়ার দোকানে হয়তো 10টা ডিজাইনের শার্ট পাওয়া যায়, কিন্তু অনলাইনে আপনি সারা দেশের হাজার হাজার ডিজাইন থেকে বাঁচতে পারেন। পছন্দের কোনো সীমা থাকে না। আর হল রিচ বা নাগাল। ভাবুন তো, আমরা কলকাতায় বসে নাগাল্যান্ডের কোনো শিল্পীর হাতে বানানো জিনিস সরাসরি অর্ডার করতে পারছি। এই ভৌগোলিক বাধাটাই তো ই-কমার্স ভেঙে দিয়েছে। এই পিসিআর ফর্মুলাটা আমাদের মনে করিয়ে দেয় যে ই-কমার্স শুধু সুবিধাজনক নয়, এটি আমাদের হাতে কেনার ক্ষমতা এবং বেছে নেওয়ার স্বাধীনতা দুটোই আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তো আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। ই-কমার্স ব্যবসার পুরনো নিয়মকানুনগুলো ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন হল, এই নতুন খেলার নতুন নিয়ম কানুনগুলোতে ভবিষ্যতের স্থপতিদের ভূমিকাটা কি হতে চলেছে? এক কথায় বলতে গেলে ব্যবসার ফোকাসটা এখন আর শুধু পণ্য বা দোকানের ওপর নেই, বরং এখন সবচেয়ে মূল্যবান সম্পদ হল তথ্য বা ডেটা। প্রতিযোগিতা এখন আর পাশের দোকানের সাথে নয়, সারা পৃথিবীর সাথে। ব্যবসা এখন দিনে 8 ঘন্টা নয়, 24 ঘন্টা সচল। আর সবচেয়ে বড় কথা, পাওয়ার এখন সেলারের হাতে নয়, স্মার্ট কাস্টমারের হাতে। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনে রয়েছে একটাই জিনিস: ডেটার বুদ্ধিদীপ্ত ব্যবহার। গ্রাহকরা কি চায়, কোন জিনিসটা কখন লাগবে, সাপ্লাই চেইন কিভাবে আরও কার্যকর করা যায়, এই সব কিছুই এখন ডেটা অ্যানালিসিসের মাধ্যমে ঠিক করা হয়। যারা এআই এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তারাই হলো এই নতুন যুগের স্থপতি। ভারতের মতো বিশাল দেশে কোটি কোটি মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া, বিভিন্ন ভাষায় পরিষেবা দেওয়া বা প্রত্যন্ত গ্রামে ডেলিভারি অপটিমাইজ করা, এই সব জটিল সমস্যার সমাধান ডেটা ছাড়া সম্ভব নয়। ডেটা ম্যানেজ এবং বিশ্লেষণ করার ক্ষমতাই ভারত এবং সারা বিশ্বে ই-কমার্সের পরবর্তী উদ্ভাবনের ঢেউ নিয়ে আসবে। এই প্রশ্নটা ভবিষ্যতের স্থপতিদের জন্য। ডেটাকে কাজে লাগিয়ে এমন কি তৈরি করা যেতে পারে যা ভারতের কোটি কোটি মানুষের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও এক নতুন স্তরে নিয়ে যাবে? ভাবুন, কারণ পরবর্তী বড় বিপ্লবটা হয়তো আপনাদের হাত ধরেই আসবে। ধন্যবাদ।